রমজানের সেই আলোকিত রাত শেষ করে যখন আসে খুশির ঈদ, তখন আমাদের মন আলো, আশায়, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। প্রিয় দর্শক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন তারকাদের ঈদ আড্ডা। সাথে আছি আমি রুহানি সালসাবিল। বুঝতেই পারছেন আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় তারকারা, আর তাদের সাথে আজকে জমে উঠবে আমাদের ঈদ আড্ডা। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার পছন্দের চিত্রনায়ক নীরবকে। মঞ্চে আসছেন নীরব। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবারে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একেবারে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন অভিনয় শিল্পী আইনুন পুতুল আছেন আমাদের সাথে। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবারে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তাকে আমরা সবাই ডাকি পাগলি সুরাইয়া বলে। তার শুরুটাই হয়েছিল মাথায় মুকুট পরে। আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী, গানের পাখি সানিয়া সুলতানা লিজা। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবারে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনিও একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী, আমাদের সবার পছন্দের মুহিন। ঈদ মুবারক। ঈদ মোবারক। আজকে পুরোটা আয়োজন জুড়ে আমরা ঈদের গল্প করব। আচ্ছা, নীরবকে দিয়ে শুরু করি। ঈদের সময় এমন কি করা হয় যা অন্য কেউ করে না? ঈদের সময় এমন কি করা হয়? সালামি দেই না অনেক সময়। তার মানে আমরা কি বলতে পারি নীরব একটুখানি কিপটে? না, এটা অন্যদের চেয়ে একটু আলাদা থাকার জন্য। আপনি জানতেন আমি এরকম প্রশ্ন করব, এই জন্য আগে থেকে এরকম ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছেন নিজের মধ্যে। ওকে, লিজা আপু, ঈদের সময় এমন কি করা হয় যেটা অন্য কেউ করে না? আমাদের ইন্ডাস্ট্রিতে কম বেশি মনে হয় সবাই করে, আমি যেটা বলতে চাই, বাট সাধারণ মানুষ বা অডিয়েন্স করবে না, সেটা হচ্ছে ঈদের সকালটাই একদম ঘুমিয়ে কাটানো, একদম দুপুর 2-3টা পর্যন্ত ঘুমানো। মানে সাজনী বুড়ি লিজা ঈদের দিনে না সেজে 3টা পর্যন্ত ঘুমায়, এটা আমি বিশ্বাস করলাম। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। মুহিন, না, ঈদের দিন আসলে গান করা হয় না, এটা সত্য কথা। যেহেতু ঈদের মানুষ, ঈদের দিন আমি স্বাভাবিকভাবে একটু বাড়ি যাই, বা যেহেতু ঢাকায় থাকি আমরা কর্মমুখী মানুষ, ঈদের দিনটা আসলে গান করা হয় না, ঈদের দিন গান শোনা হয় বেশি করে। আচ্ছা, এমন কি কাজ করা হয় যেটা অন্য কেউ করে না ঈদের দিনে? কি কঠিন প্রশ্ন লাগছে আমার কাছে। অন্য কেউ করে না, অন্য কেউ করে না, সহজ ভাষায় বললে ডিফারেন্ট কি করা হয়? ডিফারেন্ট কি করা হয়? সেদিন আমি শুটিং করি না, বাসায় থাকি। আচ্ছা, আমাদের সবার শৈশব জুড়ে ঈদের আনন্দ রয়েছে এবং সেই দিনগুলো আসলে পরিবর্তন হয়ে অন্যভাবে আমাদের কাছে ঈদ ধরা দিয়েছে। শৈশবের ঈদের কোন বিষয়টা এখন সব থেকে বেশি মিস করা হয়, খুব বেশি মনে পড়ে? জামা দেখানো যাবে না, কাউকে জামা দেখানো যাবে না। জামা যদি দেখে ফেলে তাহলে তো ঈদ শেষ, আরেকটা নতুন জামা লাগবে। তো ওই জামাটা ঈদ পর্যন্ত লুকিয়ে রাখতে হবে, দেখে ফেললে সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, আমার মতো আরেকজন জামা কিনে ফেলবে, একরকম হয়ে যাবে, এটাতে হতে দেওয়া যাবে না, সেই বিষয়টাই। আচ্ছা, মুহিন ভাইয়ের কাছে যদি জিজ্ঞাসা করি যে ছোটবেলার ঈদের কোন বিষয়টা এখন খুব বেশি মিস করা হয়? ছোটবেলার ঈদেরটা আসলে ওই যে ছোটবেলায় বেশি সালামি পেতাম, এখন সালামি দিতে হয়। ছোটবেলায় সালামি পাওয়ার বিষয়টা মিস করি বেশি। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা পারিবারিক বন্ধন বলবো বা পাড়া প্রতিবেশীদের সাথে যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যেটা আমাদের একদম ছোটবেলায় যেটা বেশি দেখতাম, এখন মনে হয় ফ্ল্যাট বাসা হওয়ার সংস্কৃতিতে এটা একটু নাই। সেটা হচ্ছে একদম ঈদের দিন সকালবেলায় পুরোটা এরিয়া আমরা যেখানে থাকতাম, একদম এই মাথা থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত সবার বাসায় যে কে কি রান্না করেছে, ওই সেমাই বা নুডলস বা যেই স্পেশাল খাবারগুলো খাওয়া, এবং মানে পুরো এরিয়ার সব বাচ্চারা একসাথে। তো এই বিষয়টা তো এখন হয় না। এটা আমার কিন্তু ছোটবেলার একটা ঈদের কথা মনে পড়ে গেল এই কথা শুনে, যে বিটিভিতে ঈদের সিনেমা দেখা। আচ্ছা, নীরব ভাইয়ার কাছে যদি জিজ্ঞাসা করি যে ছোটবেলার ঈদের কোন বিষয়টা এখন খুব বেশি মনে পড়ে, এখন নেই জীবনে? সেটা হচ্ছে আমার বাবা। সো আমার কাছে মনে হয় যে মানে আমার জীবনের প্রথম ঈদ, যে ঈদটা মানে একবারই করেছিলাম গ্রামের বাড়িতে,
এবং তখন স্কুলে ছিলাম এবং ওইটাই আমার প্রথম ঈদ ছিল এবং ওইটাই মানে শেষ ঈদ বাবার সাথে। সো ওইটা আর মানে বাবা মারা যাওয়ার পরে এখন আর কখনো হয়নি, আর হওয়ার পসিবিলিটি নেই। একেবারেই তাই। বাবা যেখানেই আছেন নিশ্চয়ই ভালো আছেন, এমনটাই প্রত্যাশা থাকবে। মায়ের হাতের কোন রেসিপি ছাড়া ঈদ অচল? এখন তো যেটা হচ্ছে যে মা মারা যাওয়ার পরে মানে আমার বউ ওইটার একটা ট্রেন্ড একটা রেখে দিয়েছে, সেটা হচ্ছে যে আমার মা অলওয়েজ ঈদের দিন সকালবেলা আমরা নামাজ পড়ে এসে খিচুড়ি খেতাম, খিচুড়ি এবং ইলিশ মাছ দিয়ে। মা জাস্ট 5-6 বছর হলো মারা গেছেন, 20-তে মারা গেছেন। তারপর থেকে মানে সেম জিনিসটাকে মানে বাসার ট্রেন্ডি একটা মানে জিনিস চালু করে রাখার জন্য, মায়ের জিনিস চালু করে রাখার জন্য এখনো খিচুড়ি এবং ইলিশ মাছ রান্না করে। খুব সুন্দর বিষয়, চমৎকার বিষয়। হ্যাঁ। বাহ। আর লিজাপুর কাছে যদি জিজ্ঞাসা করি যে মায়ের হাতের কোন রেসিপি ঈদের দিনে খেতেই হবে, না হলে ঈদ হবে না? একদমই ছোটবেলার মতোই, পোলাও, মাংস, তারপর সেই সাথে আম্মু একটু স্পেশাল করে নুডলস রান্না করে, সেমাই করে, হ্যাঁ এই 4টা জিনিস থাকে। পুডিংটা আম্মু করে। 5টা জিনিস ঈদে থাকবেই। আব্বু নামাজ পড়ে আর আমার ছোট ভাই নামাজ পড়ে এসে ওরা খাবে, আর আমি তো যখন ঘুম থেকে উঠি সেই সময় খাই। ময়মনসিংহের ঈদের কথা যদি একটু বলি, সবাই কি জানে যে লিজাপুর ছোটবেলাটায় কাটতো গাছ থেকে গাছে, তাকে মানে মাটিতে পাওয়া যেত না, গাছের উপরে, মানে লিজাকে খুঁজতে হলে গাছে গাছে খুঁজতে হতো। একদম। আচ্ছা, মায়ের হাতের কোন রেসিপিটা ঈদের দিনে চাই? আমার সাথে নীরব ভাইয়ের একটা মজার মিল আছে, যে বাসায় খিচুড়ি এবং গরুর গোস্তটা রান্না হয়, এটা ঈদের দিন খেতে খুব মজা লাগে। আর পাশাপাশি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা মায়ের হাতের খুব পছন্দ। মা রান্না করেন, আলহামদুলিল্লাহ এখনো তিনি আছেন এবং এটাই এখনো বাসায় চালু আছে। আইনুল পুতুল, মায়ের হাতের পছন্দের রান্না ঈদের দিনে? অনেকটা দিন ধরে মা আসলে অসুস্থ, যার কারণে মার হাতের রান্না এখন খাওয়া হয় না, কিন্তু মার হাতের স্পেশাল রান্না আমার কাছে পছন্দ, পোলাও আর কোরমা, অবশ্যই ঈদের দিনে। তো এখন হয় নিজে রান্না করি, আর হয় শাশুড়ি রান্না করে। তো নীরব ভাইয়ের সাথে একটা মিল আছে, আমার যেহেতু পুরান ঢাকায় আমার শ্বশুর বাড়ি, তো ওনাদের একটা রিচুয়াল আছেন, সকালবেলা ওদের খিচুড়ি হয় ঈদের দিন, খিচুড়ি গরু মাংস, সেটা কমন থাকবে, তো সেটা খাওয়া হয়। আর সাথে তো পোলাও কোরমা আমার শাশুড়ি করেন, তো এই আর কি, আর সাথে আমিও করি। বাঙালি মাত্রই ভোজন রসিক, আমরা যেখানে আছি খাওয়া দাওয়ার গল্প থাকবেই, খাওয়া দাওয়া ছাড়া তো ঈদ হয়ই না, তাই না? তো আমরা তো এই যে অন্যের রান্না খেতে পছন্দ করি, যদি একটু নিজের রান্নার গল্প শুনতে চাই, এবারের ঈদে কি রান্না করা হয়েছে? আমার শাশুড়ি বিশেষ করে বলে যে মা আমি সেমাই পায়েস কিছু করতে পারবো না, তুমি ওটা করো। তো আমি সবসময় এটা আমার করা হয়, বিয়ের পর থেকে এটা করা হয়, আগে তো করতামই না, বিয়ের আগে তো প্রশ্নই আসে না, তখন রাজকন্যা, মার হাতে খাবার খাবো। বিয়ের পর থেকে এই সেমাই পায়েসটা আমার করাই হয়। সেমাই আর পায়েস, হ্যাঁ, আচ্ছা। দুটো। একই প্রশ্ন, এবারের ঈদে কি রেসিপি রান্না করা হয়েছে? আমার সত্যি আমি বাসায় রান্না করি না তা না, রান্না করি, বাট ঈদের দিনটা আমার রান্নাঘরে খুব একটা যেতে হয় না, এদিক দিয়ে আমি ছাড় পাই। অনেকেই আছে রান্না করে যাওয়ার। তবে অন্য সময় রান্না বান্না করা হয়, ঈদের দিন মায়ের হাতে রান্না বা বাসা ওয়াইফ আছেন তার হাতে রান্না, এটাই বেশি পছন্দের। পুরো রমজান মাস জুড়ে অনেকগুলো কুকিং শোতে তুমি গেস্ট হয়ে গেছো, তো কি রান্না শিখেছো ঈদের দিনে? কি রেসিপি তুমি তৈরি করে সবাইকে সার্ভ করেছো বলো? এটা তুমি জানো, আমি যতগুলো প্রোগ্রামে গিয়েছি, লাবণ্য আমার সাথে ছিল মোস্ট অফ দ্য প্রোগ্রামে, এবং আমি বলেছি যে আমি রান্না একদমই পারি না, আমি এখান থেকে এসে শিখছি এবং মোটামুটি শিখতে পেরেছি। এখন পর্যন্ত যা যা রান্না করেছি কেউ বলেনি যে খেতে পারেনি, মোটামুটি খেয়েছে। আর এইবার ঈদে আমার রোজাতেও হয়েছে কয়েকদিন, ইফতারিতে বেশ কয়েকদিন লাগাতার আমার বানাতে হয়েছে একটু চিকেন বিরিয়ানির মতো, এটা ইয়াখনি পোলাও বলে, তো এটাই এবার ঈদে আমার করতে হয়েছে। এটা ওই যে রান্নার চ্যানেলগুলো দেখে 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 আমি আসলে শিখেছি, এবং ওখানে কিছু কিছু জিনিস এটা আমার মা ইমপ্লিমেন্ট করে দিয়েছে যে এখানে এটা একটু দিলে ভালো হবে, তো ওইভাবে করার আসলে। তো এটা আর আরেকটা জিনিস সবাই একটু পছন্দ করে, যে ফ্রুটস দিয়ে একটা কাস্টার্ডের মতো, এই ডেজার্টটা খুবই ইজি, ফল টল দিয়ে বানানো হয়, খুব হেলদি একটা ডেজার্ট। এই দুটো জিনিস মানে সহজ যেগুলো, এগুলো আমাকে একটু দেওয়া হয় করবার জন্য, তো এই বাড়িতে এইরকমই হয়েছে। বাট একটু আমার মান উন্নয়ন হয়েছে বলতে হবে, কারণ আগে জুস পর্যন্ত ছিলাম, হ্যাঁ একটু বড় রান্নায় এসেছি, বড় রান্না হচ্ছে, করতে পারছি, এটাই
অনেক কিছু আমার ইনশাআল্লাহ মনে ইন হচ্ছে। ফিউচারে লিজাস হ্যাঁ। কিচেন যে কোনো না কোনো বড় খাবার খাবো মাসের রান্না। হ্যাঁ, আরেকটু উন্নতি হবে, আরেকটু শিখবো, শিক্ষানবিশ একটু ভালো হবে আর কি। আচ্ছা, নায়করা কি কখনো রান্নাঘরে যায়? এখন তো আর যাওয়া হয় না, আগে যেতাম যখন নায়ক হওয়ার আগে? ব্যাচেলার সময় সেটা হচ্ছে যে বাসায় যখন কেউ থাকতো না তখন ফ্রেন্ডরা মিলে খিচুড়ি রান্না করতাম। এখন ওইগুলোর আসলে এক্সপিরিয়েন্স বলে লাভ নাই। কখনো খিচুড়ির কালার হয়ে যেত অফ হোয়াইট, কখনো ক্রিম কালার, কখনো হয়তো অরেঞ্জ কালারের, কখনো বাসন্তী কালার। তো এই কালারের সাথে সাথে টেস্টও ডিফারেন্ট হতো। So, কখনো লেটকা। হ্যাঁ, তো ওগুলো আসলে খাওয়া যেত না। তারপরে আমরা খেতাম কষ্ট করে, কারণ রাত জেগে থাকা অনেক কষ্টের। তো ফ্রেন্ডরা মিলে খেয়ে ফেলতাম আর কি। বাট ডিমটা ঠিক মতো ভাজা হতো। সহজ সরল স্বীকারোক্তি না, Obviously. এক কথায় উত্তর। Honest. উত্তর শেষ। আচ্ছা, খেয়েছেন কি কি? হয় কি 30 দিন মানে এই 1 মাস রোজা রাখার পরে মানে সকালের খাবার এবং দুপুরের লাঞ্চের প্র্যাকটিসটা বন্ধ হয়ে যায় তো। সো ওই প্র্যাকটিসটা 1 মাস ধরে চলে। বাট ওই দিন আসলে যা পাই তাই খাই ঈদের দিন। ঈদের সাথে ঈদের শপিং এর একটা মানে ওতপ্রোত সম্পর্ক আছে। আমরা অনেক আগে থেকেই প্ল্যান করি যে এবারের ঈদে কিভাবে সাজবো, কি পরবো। সো এখন আমাদের একটা সেগমেন্ট আছে যে শপিং নিয়ে একটা কনভারসেশন হবে অ্যাক্টর এবং সিঙ্গারের মধ্যে। কিন্তু এটা নীরব ভাইয়ার জন্য সহজ, তিনি অ্যাক্টিং করবেন আর প্রশ্ন বা উত্তর যেটাই হোক সেটা গানে গানে সুরে সুরে কনভারসেশনটা চালিয়ে নিতে হবে লিজাকে। বাজে 5 4 3 2 1 0 আহা অ্যাকশন। লিজা চলো, দেরি হয়ে যাচ্ছে। না না না, আমার আরেকটু সময় লাগবে। আরে কি আশ্চর্য, আরেকটু বলতে বলতে তার 2 ঘন্টা পার করে দিলে। চলো। একটু লিপস্টিক দেওয়া বাকি যে আছে। আচ্ছা, সেটা কতক্ষণ সেটা বলো, তারপরে শপিং এর কিছু থাকবে না। অলরেডি আজকে লাস্ট ডে। আর আমাকে 10 মিনিটস দাও। 10 মিনিটস তো শুনছি 2 ঘন্টা ধরে। চলো চলো চলো, এখন আমরা সবাই রেডি। চলো চলো চলো। এটা আমার জন্য ইজি হয়েছে। মেয়েকে এভাবে খাওয়াই, এভাবে Oh. ওয়ার্ড Wow. ধরে ধরে শিখাই, তো এই জন্য আমার জন্য একটু সহজ হয়ে গেছে। মুমিন ভাই আরো ভালো করবে, অল দ্য বেস্ট। আচ্ছা, সো একই কাজ করতে হবে, কিন্তু টপিকটা হচ্ছে ঈদের সালামি। রোল ক্যামেরা, 5 4 3 2 1 0 অ্যাকশন। এখনো ঘুমাচ্ছ কেন? এই যে বাচ্চারাই আসছে, ওদেরকে সালামি দিতে হবে না? আর কত সালামি আমি দেব আরে, এই শত সকালবেলা। বলো, তো সকালবেলায় তো দিতে হবে নাকি? ঈদ শেষ হয়ে গেলে তারপরে দিবে? দুপুরে না হয় কিছু দেব। আরে ওরা কিছু কিনে খাবে না, সালামিটা তো সকালবেলাই করে। এই সকালের ঘুম ভেঙে কখন দেব, ভালো আর লাগছে না বলো। প্রচুর ঘুমিয়েছো, এখন আর ঘুমাতে হবে না, এখন ওঠো, সেমাই পায়েস খাও আর বাচ্চাদেরকে সালামিটা দাও। একটু সেমাই পায়েস আগে দাও। এই নাও, এখন সালামিটা দাও। ঠিক আছে, এবার সালামি দিলাম। থ্যাংক ইউ। ভেরি নাইস। নেক্সট রাউন্ডে কারা যাচ্ছে? ওরা দুটো জুটি নেক্সট রাউন্ডে যাচ্ছে, কারণ ওরা একটু সময় পেয়েছে, চিন্তা দেখেছে, করে। বুঝতে পেরেছে, তাই না? সো সবাই প্রশ্ন ফাঁস। হ্যাঁ, ঈদ যেহেতু সেহেতু কোনো কম বেশি নেই, সবাই সমান সমান। ওকে, মেনে নিলাম। আচ্ছা, দুজনের মানে দুটো কাপলের পারফরমেন্সই দারুণ ছিল। সো সিঙ্গার এবং অ্যাক্টরের এত সুন্দর বন্ডিং হতে পারে সেটা আজকে আমরা এই ঈদ আড্ডায় বুঝতে পারলাম, তাই না? এখান থেকে কেউ কোনো ডিরেক্টর যদি মনে করে হ্যাঁ এইভাবে কাপল নেওয়া যেতে পারে, তাহলে আমাদের একটু চান্স হবে। মানে মুহিন ভাইয়া তো অলরেডি সিনেমায় অভিনয় করে ফেলেছে, নীরব ভাইয়ের শুধু হ্যাঁ। মানে স্টেজে উঠে গান গাওয়াটা বাকি। সেটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। না, উনি তো অনেক গান গেয়েছেন, কি বলে আল্লাহ, গান কি সত্যি কণ্ঠেই গাইতে হবে? আপনি লিপে তো হাজারটা সেটাও, গেয়েছেন। তারপরেও আমরা দেখি যে প্রায় সময় বিদেশে শো করতে যান এবং আপনিও যান আমার সাথে বেশ কয়েকবার। এবং আমাদের অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং মেমোরিজও আছে। তো যাই হোক, যে এই যে প্রবাসীদের সাথে ঈদ উদযাপন করা, এরকম কোনো একটা গল্প শুনতে চাই যে বিদেশে স্টেজ শো ঈদের দিনে বা ঈদের সময়। মনে হচ্ছে অনেক আগে, মনে হয় 16 বা 17-তে ওমানে। আচ্ছা, সো মানে সেই সময় আসলে মানে বাংলাদেশ থেকে ওমানে গিয়ে ঈদ করছি, সেটার জন্য খুবই খারাপও লাগছিল যে অনেক মানে একদমই প্রথমবার যে দেশের বাইরে ঈদ করছি। বাট দিন শেষে একদম যখন ওদেরকে দেখি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি তো শুধু একা একজন মানুষ যে ফ্যামিলি ছেড়ে এসছে, এখানে তো লক্ষ লক্ষ মানুষ যারা ওদের বাবা মা, ওদের ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন ছেড়ে চলে এসছে। তখন আসলে মনে হচ্ছিল যে না, যে এটা মানে আমি মনে হয় একমাত্র না, এবং আমি একমাত্র না যে এটা ফিল করছি। সো ওদের জন্য আমার মনে হচ্ছিল না ঠিক আছে,
এই ঈদটা অন্যরকম হ্যাঁ, আনন্দের। একদমই। আর খাওয়া দাওয়া ঈদের দিনে যাদের সাথে যাই ওরা সারাক্ষণ বাংলাদেশি হোটেল খোঁজে, সো ওদের পিছনে পিছনে থাকতে গেলে দেখবেন যে এগুলো বাংলাদেশি, তখন আর ওই আলাদা ফিল পায় না। তো ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে যদি নিজের কোনো কিছু থাকে তাহলে ওগুলো করি। লিজা আপু, তোমার বিদেশে নিশ্চয়ই ঈদ করা হয়েছে গান হ্যাঁ। নিয়ে। বেশ কয়েকবারই করা হচ্ছে, কিন্তু এটা নিয়ে আমি বলি যে আমার ঈদের মজার অভিজ্ঞতা হচ্ছে আমি 2টা ঈদ করি, কারণ মিডল ইস্টে যখন ঈদ হয় তারা একদিন আগে ঈদ করে, দেখা যায় যে আমি ওখানে ঈদটা করে এসেছি এবং পরের দিন যখন আমি বাংলাদেশে আসছি তখন আবার যখন ল্যান্ড করলাম তখন দেখলাম যে এখানে ঈদ হচ্ছে। মানে 2টা ঈদ একসাথে হয়, ওখানেও ঈদ উদযাপন করি এবং এখানে তো আছেই। বাট প্রবাসী বাঙালি যারা আছে তাদের আন্তরিকতা বা আতিথেয়তা যেটাই বলি, এটা সব সময় একটু বেশি আমার কাছে মনে হয়। আমরা বাংলাদেশে যতই প্রোগ্রাম করি, শোজে যাই, সব তো আমাদের মতো করে আমরা নিজেরা ডিস্ট্রিবিউট করি সবকিছু, একটা টিম ওয়ার্ক, আমরা একসাথে কাজ করি। ওখানে যখন যাই দেখা যায় যে খাবারের কথা, বাঙালি হোটেল খোঁজা বা কি খাবো, তারপর কি খাওয়া হবে, তারপর কোথায় আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হবে, মানে ওনারা আমাদের থেকে বেশি এক্সাইটেড থাকে। ওনারা আমাদের কেমন স্পেশাল করে ফেলে, হ্যাঁ, তখন মনে হয় যে না, আমাদের নিজের পরিবারে বাড়িতে যেমন আছি, ওখানে আরেকটা পরিবার, সেখানে আমাকে তারা আরো বেশি সম্মান করছে, আরো বেশি যত্ন করছে। আমার ঈদের বেশিরভাগ সময় আমার বাড়িতে থাকা হয়, আর আমি পারতপক্ষে চেষ্টা করি যে ঈদের সময়টা একটু বাড়িতে সময় দেয়া, এবং ঈদের আগের দিন বা ঈদের পরের দিন, এই 3টা দিন আমি আমার গত ক্যারিয়ারে আমার মনে হয় না আমি কোথাও শো করেছি, কারণ এই 3টা দিন আমার কাছে বিশেষ মনে হয় আমার কাছে, আমার পরিবারের। কারণ সারা বছরের অনেকটা সময় আমরা অনেক সময় এক এক জায়গায় ব্যস্ত থাকি, বাট এই 3টা দিন আমি একটু আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি, তারপরে হয়তো ঈদের আনন্দ ভাগাভাগি করি। আসলে ঈদ উদযাপনটা আমার কাছে মনে হয় আমাদের দেশের বাইরে এবং দেশে সমানভাবে জনপ্রিয়। মানে আমাদেরকে ওনারা যতটুকু পেলে খুশি হন, আমরাও তাদেরকে পেলে ততটাই খুশি হই, এবং এখানেও যখন আমরা ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনীগুলো করি সেখানেও আমাদের সেই আনন্দটা থাকে। তো ঈদের মজাটা আসলে আমার কাছে একটু এরকমই থাকে। আচ্ছা, মানে ঈদের সময়টা কোনো কাজ না, মানে তারপরে ঈদের পরের তারপরে দিন হয়তো একটা দিন পরে হয়তো আমি আমার কাজে ফিরে যাই। আচ্ছা, আইনুন পুতুল। আমারও একই বিষয় আসলে। সবসময় তো আসলে ঘরের বাইরেই থাকা হয়, শুটিংয়ে খুব ব্যস্ত থাকা হয়, বিশেষ করে ঈদের আগে কিন্তু অনেক ব্যস্ত থাকা হয় পুরো রোজার মাসটা। কিন্তু ঈদের সময় একেবারে ঈদ করতে দেশের বাইরে যাওয়া, সেটা কখনোই ইচ্ছে করে নাই, কোনোদিন ইচ্ছে করে নাই। সেটা হয়তো বা একটা সম্ভাবনাও তৈরি হয়, কিন্তু ইচ্ছে করে মনে হয় যে বাবা মার সাথে ওই সময়টা কাটাতে চাই। আগে দেশের বাড়িতে চলে যেতাম, সেটা আর হতো না, হয় না, এখন আর হয় না, এখন ঢাকাতেই থাকা হয়। কিন্তু ফ্যামিলিকে মনে হয় যে ফ্যামিলির সাথে এই 2টো দিন বা 3টে দিন, কারণ তারপর দেখা যায় এমন হয় আমাদের যে ঈদের পরের দিনই হয়তো বা শুটিং হয়ে যায়, অনেক সময় ঈদের আগের দিন পর্যন্ত শুটিং আমি করেছি অনেক অগণিতভাবেই। তো ওই সময়টা ঈদের 2টা দিন বা 3টা দিন একেবারেই নিজের মতো করে থাকা, শুধুমাত্র পুতুল হয়ে থাকা, ওটা শিল্পী হিসেবে না। তবে আপনি যদি বলেন যে হ্যাঁ ঈদ কাটানো হয়েছে কিনা দেশের বাইরে, সেটা খুবই অনেক আগে। তখন আমি স্টুডেন্ট, এবং থিয়েটার যেহেতু আমি ছোটবেলা থেকে করতাম, থিয়েটারের কারণেই আমার দেশের বাইরে যাওয়া হয়েছিল শো করতে। তো একইভাবে আমি যদি মুহিনকে জিজ্ঞাসা করি, জীবনের স্মরণীয় ঈদ কোনটা ছিল? স্মরণীয় ঈদ বলতে কোরবানির ঈদের একটা জিনিস মনে আছে আমার। আমরা তখন আব্বু পুলিশ কর্মকর্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে একবার কোরবানি ঈদের কথা মনে হলো। আব্বু তখন ওখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তো গরু জবাই করতে গিয়ে এত বড় গরু ছিল যে এটা পরবর্তীতে উঠে চলে গেল, হ্যাঁ, এবং তার তখনও ছুরি সে রক্ত পড়ছে, এবং এক পর্যায়ে পুলিশ কমিশনার নির্দেশ দিলেন যে এখন গুলি করে মারা ছাড়া কোনো বুদ্ধি নেই। ঠিক আছে, আমরা সবাই গরু দেখতে গিয়েছিলাম, এখন মহানন্দা নদীর পাড়ে এক পর্যায়ে সেটাকে শুট করে সেখানে জবাই করে পরে নিয়ে আসা হয়েছিল। তো এটা এক ধরনের বলবো, যেহেতু পশু আমরা কোরবানি দিচ্ছি আল্লাহর নামে, বাট ছোটবেলায় তো গরুর পিছনে এই যে দৌড়াতে গিয়ে অনেক মানুষ আহত, এই যে আমরা খুব দেখে জিনিসটা বিচলিত হয়ে গেছিলাম। এবং আমার আজও মনে পড়ে চোখে, যে বলছি আমার এখনো ভাসছে যে নদীর পাড় দিয়ে গরু নিয়ে 4-5 জন ধরে ছিটকা ছিটকি করছে, এগুলো আমরা দেখছি। তো এরকম একটা মানে অন্যরকম একটা অন্যরকম। লিজা আপু, অন্যরকম ঈদ, জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদ? সব ঈদেই
স্মরণীয় এবং সব ঈদই আমাদের খুব আনন্দের হয়। ছোটবেলার ঈদগুলো অনেক মিস করি, এটাই বলতে পারি যে ছোটবেলাটা এটা মিস করি, এই ছোটবেলার ঈদগুলোই স্মরণীয়। এখন আর বড় হলে তো ওই ঈদের আমেজটা আসলে আর পাই না, আলাদা হয়ে গেছে, আলাদা দায়িত্ব হয়ে গেছে। চলে এসেছে। অন্যরকম ঈদ জীবনের। ঈদ মানে তো অন্যরকম, যেটা হয় যে 365 দিনের মানে 2টো দিন ঈদ, সো এরকম বছরে কয়টা দিনই পাই আমরা, সো প্রত্যেকটা ঈদই স্পেশাল। এবং আমার কাছে মনে হয় যে দেখেন ঈদের আগে যে কেনাকাটা শপিং এর যে একটা ইয়ে থাকে, এবং পুরো ফ্যামিলির মানে ফ্যামিলির কে কে কিনছি, কাকে দিচ্ছি, কোনটা পাচ্ছি, এই যে এত আয়োজন, তো এর চেয়ে মানে স্মরণীয় কিন্তু আর কিছু হতে পারে না। আচ্ছা, প্রত্যেকটা ঈদই স্পেশাল। এই যে রোজা বললাম না, একটা মাস রোজার পরে যেমন একদম দিনটা শুরু হয় খাবার দিয়ে, এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানে আমরা এই একটা মাস যখন রোজা রাখি, সকালের খাবার, দুপুরের লাঞ্চ বা বিকেলের স্ন্যাক্স যেটাই খাই, এটা কিন্তু কোনো কিছু থাকে না, মানে খাই না, কিন্তু ঈদের কয়েকদিন এত বেশি খাই, এক মাস আগে যে রোজা ছিল এটাই ভুলে যাই। আচ্ছা, চাঁদ রাতে মেহেদি দেওয়ার অভ্যাস আছে কার কার? হ্যাঁ, এটা মেয়েদের তো থাকবেই। ছিল, ব্যস্ততার কারণে হয় না। আচ্ছা, মোহন ভাইয়া দেয়া হয়? না, ওরকম মেহেদি দেওয়ার আপনার কি কখনো মেহেদি দেওয়ার এক্সপিরিয়েন্স আছে চাঁদ রাতে? একেবারেই না। চাঁদ রাতে শপিং, এই ব্যাপারটা কার কার সাথে ঘটে? আমার তো শপিং চাঁদ রাতেই হয় সব সময়। আমি পরীক্ষা দেওয়া থেকে শুরু করে কোনোদিন পড়তাম না, শুধু পরীক্ষার আগের দিন রাতে পড়তাম। চিত্রনায়ক নীরবের রেজাল্ট গুলো আসলে কেমন হতো? মানে খুব ভালো হতো, খুব ভালো হতো। ব্রেন খুব শার্প। আচ্ছা, কখনো কোনো সাবজেক্টে ফেল করেছেন? একবার ফেল করেছিলাম। কোন সেটা, ক্লাসে, কোন সাবজেক্টে? মনে হয় ক্লাস 5 বা 6 এ, এবং ওই যে মান্থলি একটা এক্সাম হতো, ফার্স্ট মান্থলি এক্সাম 25-এ 0 পেলাম। কোন সাবজেক্টে? ম্যাথ। আচ্ছা, এবং ডিজাস্টার গুলো ম্যাথের সাথে হয়। তারপরে হচ্ছে যখন ফার্স্ট অ্যানুয়াল হলো, তখন হচ্ছে 75-এ 10 পেলাম। তারপরে সেকেন্ড মান্থলিতে গিয়ে পাইছি 2। আল্লাহ, মনে আছে সব? হ্যাঁ, মানে ওটা তো একদম স্মরণীয়। তারপরে হচ্ছে তার মানে এখন পর্যন্ত 12, মানে 10 আর 2 12 মার্ক পেলাম। এর পরের বার হচ্ছে যে এর পরের বারও 10 পেয়েছে 75-এ, তো হচ্ছে 22। এরপরে আবার যখন থার্ড অ্যানুয়াল হলো আবার 2 পেয়েছি, সো সব মিলে 24। এরপরে তখন আমার খুব জেদ হয়েছে যে এরপরে তো আমার পরের ক্লাসে ওঠা নিয়ে টেনশনের ব্যাপার। আমি তখন 75-এ 75ই পাইছি। সবাই মিলে একদম। তো তখন আর টিচার, তখন মনে হচ্ছে যে নীরবের রেজাল্ট ভুল ছিল। রেজাল্ট ভুল ছিল? হ্যাঁ, মানে হয়তো ওর কোনো ইচ্ছা করে না, এই জন্য লিখে নাই খাতায়। ব্যাপারটা তো আসলে সেটা ছিল আসলে ছিল না ওটা। এটা আর কারো কোনো ফেল করার এক্সপেরিয়েন্স আছে? আল্লাহ, নীরব ভাইয়ের সাথে তো অনেক মিল আছে। হ্যাঁ, ম্যাথে? ম্যাথে কোন ক্লাস? ক্লাস 6-এ, এবং এটা প্রথম সাময়িক পরীক্ষায়। আচ্ছা। হ্যাঁ, ওটা 100-তে 8 পেয়েছিলাম। তারপর দ্বিতীয় সাময়িক, না আমি বলবো তো, সরি। হ্যাঁ, দ্বিতীয় সাময়িকে 100-তে 22, হ্যাঁ, 33-এ পাস, কিন্তু হ্যাঁ 22। তারপরে যথারীতি নীরব ভাইয়ের মতো আমার মনে হলো, আল্লাহ, ফাইনালে আমার যদি রেজাল্ট এরকমই হয় তাহলে আমি পরেরটাতে উঠতে পারবো না, তাহলে এখন কি হবে? 100-তে 95। আরে বাহ, এরকম আমার অনেক আছে। না, আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম, আমি এত ব্রিলিয়ান্ট ছিলাম না। আমার মানে স্কুল কলেজে দুটোতেই বা আমি একটা এভারেজ স্টুডেন্ট ছিলাম, মানে বলা যায় না যে এই অ্যারাউন্ড 70% মার্কস ছিল। আচ্ছা, ম্যাট্রিক ইন্টার দুটোতেই। আমাদের সময় স্টার ছিল, মানে স্টার ছিল, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন ছিল, 3টাতে লেটার ছিল। আমি এভারেজ স্টুডেন্ট, মানে খুব যে ভালো ব্রিলিয়ান্ট তাও না, আবার একটু ওই যে, তবে নীরব ভাইয়ের সাথে একটা মিল আছে, আমি ওই যে আগের রাতে পড়তাম খুব, মানে আমরাও এভারেজই আগের রাতে পড়তাম, কবে করে সারা দিন। আমার বড় বোন, আমার ইমিডিয়েট বড় বোন, ও সারা দিন রাত পড়তো, মানে ওর পড়া দেখে ওর পড়া শুনতাম আমার মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওর ওই রকম ছিলাম আর কি। আচ্ছা, লিজা আপুর কি কোনো অভিজ্ঞতা আছে ফেইলের? না, আমার ফেইলের অভিজ্ঞতা নাই। আর আমি আগের রাতেও পড়তাম না, আমি আগে থেকেই আমি সারা বছরেই টুকটুক করে অল্প অল্প করে পড়তাম। এটা ছোটবেলা থেকে আমার, আপনাদের কারোর সাথে মিলে নাই। আগের রাতে হতো আমি অনেক টেনশনে, অনেক নার্ভাসে দেখা যেত যে আমি ঘুমাতে পারতাম না। রাতের বেলা শুয়ে শুয়ে সিলিং এ সব পড়া দেখতাম।
তা আমি খুব সিরিয়াস হয়ে যেতাম। আচ্ছা, এটা একটা একদম ছোট্ট প্রশ্ন ছোটবেলা আছে, থেকে। প্রোগ্রামের শেষের দিকে আছি। ঈদের জন্য পড়া থেকে ছুটি নেওয়া হতো কয় দিনের? পড়ার জন্য ছুটি, হ্যাঁ, ঈদের সময় তো পড়াশোনা মাফ। ছুটি যতদিন থাকতো, ওটা আমার মনে হয় মানে স্কুলের স্কুল ছুটির উপরে ছুটি- ডিপেন্ড করতো, যদি স্কুল ছুটি ছোটবেলায় নেওয়ার হয়। পর্যন্ত বইয়ের আশেপাশে থাকতাম না। হ্যাঁ সেটাই। সেম। আমার মা ছোটবেলায় সবসময় বলতো, বড়বেলায় বুঝে 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 পড়তাম, বাট ছোটবেলায় আম্মু সবসময় বলতো যে আমাকে পড়ার জন্য বলা হতো না, আমি নিজে নিজেই বসতাম। মানে যখন আচ্ছা। আমি ছুটির জন্য ওয়েট করতাম, ছুটিও লাগবে সেটাও না, আবার যেতেও চাচ্ছি না স্কুলে, ওরকম না। হ্যাঁ সেম সেম, এটা প্রায় সেম। স্কুলে ছুটি হলে হ্যাঁ সেটাই। আর কে বই পড়তে বলে, দূর, এর দরকার কি? একই, মানে স্কুল ছুটি মানে পড়া ছুটি, স্কুল আবার মানে স্টার্ট মানে পড়া স্টার্ট। আড্ডা ব্যাপারটাই এমন, শেষ হতে চায় না, কিন্তু আসলে ঘড়ির কাঁটা বলছে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। দারুণ সময় কাটলো, ঈদের গল্প করতে করতে সময়টা শেষ হয়ে গেল। আমি একটু দর্শকদের কাছ থেকে কথায় কথায় বিদায় নিয়ে নিই, তারপর একসাথে সবাই মিলে দর্শকদেরকে ঈদ মুবারক জানাবো। দর্শক, এই ছিল আমাদের ঈদের বিশেষ আয়োজন তারকাদের ঈদ আড্ডা। কথায় কথায় আমাদের আড্ডা ভীষণ জমে উঠেছিল। আশা করছি আপনাদের সময়টাকে সুন্দর করতে পেরেছি। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। বাংলাদেশ টেলিভিশনের পর্দায় চোখ রাখুন, ঈদের নানান আয়োজন চলছে আপনাদের জন্য। তাহলে আমরা সবাই মিলে একসাথে দর্শকদেরকে ঈদ মুবারক জানাই। রেডি, 1 2 3, ঈদ মুবারক।